নোয়াখালীতে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে নিহত 1, গুলিবিদ্ধ 15 জন সহ আহত 40। বসুরহাটে 144 ধারা জারি। আগামী জাতীয় নির্বাচনে জয় পেতে দল গোছাতে শুরু করেছে আওয়ামী লীগ। তৃণমূলে পুরোদমে শুরু হচ্ছে কমিটি পুনর্গঠন। রোহিঙ্গাদের অবৈধভাবে ভোটার করার তদন্ত শেষ হয়নি 16 মাসও। ঘটনা ধামাচাপা দিতে তদন্তে গড়িমসির অভিযোগ। শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রস্তুতি চলছে পুরোদমে। তাপমাত্রা মাপার যন্ত্র দেওয়া হবে স্কুল কলেজকে। এলএনজি আমদানির জন্য পর্যাপ্ত টাকা নেই পেট্রোবাংলার কাছে। এপ্রিল থেকে আমদানি ব্যাহত হলে গ্যাস সরবরাহ কমার শঙ্কা। স্বাগত সকাল 9টার 1 ঘন্টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনাদের সাথে আছে আমি সঞ্চারী মজিদ তমা এবং আমি আলী আশরাফ। শুনছিলেন শিরোনাম, জানাবো পুরো খবর। নোয়াখালীর কোম্পানিগঞ্জে আবারও আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষ ও গোলাগুলিতে একজনের প্রাণহানি হয়েছে। গতরাতে উপজেলার বসুরহাট পৌর এলাকায় নিহত আলাউদ্দিন যুবলীগের কর্মী। এ সময় আরও 15 জন গুলিবিদ্ধ সহ আহত হয়েছেন অন্তত 40 জন। এ ঘটনায় অস্ত্রসহ 27 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে সভা সমাবেশ মিছিল নিষিদ্ধ করে আজ সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত বসুরহাট পৌর এলাকায় 144 ধারা জারি করেছে প্রশাসন। সোমবার বিকেলে কোম্পানিগঞ্জ উপজেলার আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত খানকে লাঞ্ছিত করার অভিযোগ ওঠে বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জার বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার বিকেলে বসুরহাটের রূপালী চত্বরে সমাবেশের আয়োজন করে উপজেলা আওয়ামী লীগ। সন্ধ্যায় আব্দুল কাদের মির্জার অনুসারীরা সমাবেশ স্থলে গেলে সংঘর্ষে জড়ায় দুপক্ষ। মুহূর্তের মধ্যে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। দফায় দফায় সংঘর্ষ চলে মধ্যরাত পর্যন্ত। এতে নিহত হন চরফকিরা ইউনিয়নের বাসিন্দা যুবলীগ কর্মী আলাউদ্দিন। এভাবে বারবার লাশ ছাড়ছে আব্দুল কাদের মির্জা ওখানে বসে বসে প্রতিদিন। এই হত্যার জন্য অবশ্যই আকা মির্জা দায়ী। এখানে তো আর অন্য কেউ এখানে আসে নাই। তবে এসব অভিযোগ অস্বীকার করে পৌর মেয়র আব্দুল কাদের মির্জা বলেন, সোমবার রাতে মুজিব বর্ষ উদযাপন মঞ্চ যারা ভাঙচুর করেছে তারাই আবার বসুরহাটে সংঘর্ষে জড়িয়েছে। এখানে একটা মেলা চলতেছে আর সাংস্কৃতিক অনুষ্ঠান, একটা ককটেল মানুষ চিৎকার করি ওই যে যারা ওই সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতেছে সেখান থেকে সাথে সাথে বাজারের ব্যবসায়ী সবাই ঐক্যবদ্ধ ওই চতুর্দিক থেকে মানে বাহির ওই এটার উপর দাওয়া করছে। নোয়াখালীর 250 শয্যা জেনারেল হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন 13 জনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া গেছে। গুরুতর আহত একজনকে পাঠানো হয়েছে ঢাকায়। একজনের অবস্থা খারাপ, জাহাঙ্গীর আলম হৃদয় নামে, ওরও গলার গুলিবিদ্ধ হয়েছে, মাথায় আছে। এরপর আমরা ওখানে ওয়ার্ডে পাঠাইছি, ওয়ার্ড থেকে আমরা ঢাকা ট্রান্সফার করার জন্য বলছি, আর অন্যদের চিকিৎসা চলছে। এদিকে বসুরহাটে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানায় পুলিশ। বুধবার সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত পৌর এলাকায় 144 ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে 144 ধারা বলবৎ থাকবে। যারা এই ধরনের এই অপরাধ করেছে, একজন মারা গেছে, এই সমস্ত সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। এর আগে 19 ফেব্রুয়ারি কোম্পানিগঞ্জ উপজেলার চাপরাশিরহাট পূর্ব বাজারে আওয়ামী লীগের দুপক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলি হয়। এতে গুলিবিদ্ধ হয়ে পরদিন হাসপাতালে মারা যান স্থানীয় সাংবাদিক বোরহানুদ্দিন মোজাক্কির। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এ বিষয়ে আরো জানাতে এখন নোয়াখালী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আবু নাসের। নাসের, এই মুহূর্তে বসুরহাটের কি পরিস্থিতি, আর যারা আহত হয়েছিলেন তাদের কি অবস্থা, আর যে একজন গুরুতর আহত হয়েছেন তাকে ঢাকায় পাঠানো হয়েছে, তার ব্যাপারে কিছু জানতে পেরেছেন? সব মিলিয়ে নোয়াখালীর সামগ্রিক পরিস্থিতি অত্যন্ত নাজুক এবং বিশেষ করে কোম্পানিগঞ্জ বসুরহাট পৌর এলাকা সব এলাকাতেই এক ধরনের থমথমে অবস্থা বিরাজ করছে, জনমনে আতঙ্ক বিরাজ করছে এবং বসুরহাট বাজারের ব্যবসা প্রতিষ্ঠান অধিকাংশই বন্ধ রয়েছে। মূলত গত কয়েকদিন থেকেই বসুরহাটে এক ধরনের চরম উদ্বেগ, উৎকণ্ঠা এবং ভীতিকর পরিস্থিতি বিরাজ করছিল। সর্বশেষ গতকাল আওয়ামী লীগের বিবাদমান দুটি পক্ষের মধ্যে গোলাগুলিতে একজন নিহত এবং অন্তত
15 জন গুলিবিদ্ধ সহ 40 জনের মতো আহত হয়। এ সময় পুলিশের সদস্যরা আহত হয়। সব মিলিয়ে সেখানে যে রণক্ষেত্র পরিণত হয়েছিল তারই ধারাবাহিকতায় প্রশাসন 144 ধারা জারি করে এবং সব ধরনের সভা সমাবেশ, এমনকি 4 জনের বেশি মানুষ একসাথে জামায়াত হতে পারবে না বলেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়। তো এই প্রেক্ষিতে উপজেলা সদরে এক ধরনের দিনপতন, মানুষের মধ্যে নীরবতা এবং ঘুমট পরিবেশ বিরাজ করছে। অন্যদিকে যে নিহত হয়েছে আলাউদ্দিন, তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সেখানে এক ধরনের উদ্বেগ, উৎকণ্ঠা, তাদের মধ্যে ক্ষোভও কাজ করছে। পাশাপাশি এই লাশকে কেন্দ্র করে যেন রাজনীতির মাঠ আবার উত্তপ্ত হতে না পারে সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক রয়েছে বলে পুলিশ সুপার আলমগীর হোসেন জানিয়েছেন। অন্যদিকে যারা রাজনীতি করেন এবং যারা রাজনীতি করেন না, তাদের প্রত্যেকের মধ্যে এক ধরনের ক্ষোভ, হতাশা কাজ করছে যে গত 3টি মাস ধরে এই কোম্পানিগঞ্জে এই এত অস্থিতিশীল পরিস্থিতি চলছে এবং একের পর এক মানুষ গুলিবিদ্ধ হচ্ছে, লাশ পড়ছে, কিন্তু রাজনীতির উচ্চ পর্যায় থেকে কেন এই বিষয়ে সিদ্ধান্ত আসছে না এবং সে নিয়েও মানুষের মধ্যে বিস্ময় রয়েছে। তো সবাই, সাধারণ মানুষ, ব্যবসায়ী যারা রয়েছেন, মুটে মজুর যারা রয়েছেন, তারা এই পরিস্থিতির অবসান চান, তারা শান্তি চান, স্বস্তি চান এবং রাজনীতির নামে যেন লাশ না পড়ে সেটি তারা চান। এই হচ্ছে আমার কাছে এখানকার সর্বশেষ। নোয়াখালী থেকে জানাচ্ছিলেন সহকর্মী আবু নাসের। 2024 সালের জাতীয় নির্বাচনে জয় পেতে এখনই দল গোছাতে শুরু করেছে আওয়ামী লীগ। করোনা পরিস্থিতিতে বেশ কিছুদিন সম্মেলন বন্ধ থাকলেও এবার সংগঠনকে শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ে পুরো দমে শুরু হচ্ছে কমিটি পুনর্গঠনের কাজ। বাকি থাকা 2/3 জেলা ও উপজেলার সম্মেলন এই বছরের মধ্যেই শেষ করার লক্ষ্য কেন্দ্রীয় নেতাদের। 2019 সালের ডিসেম্বরে জাতীয় সম্মেলনের আগে সেপ্টেম্বর থেকে তৃণমূল পর্যায়ে কমিটি পুনর্গঠনের কাজ শুরু করে আওয়ামী লীগ, যা সে বছরের 10 ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশনা থাকলেও কম সময়ে তা সম্ভব হয়নি। গেল এক বছরে 78টি সাংগঠনিক জেলার মধ্যে 32টিতে সম্মেলন হয়েছে। উপজেলায় এর সংখ্যা 150 মতো। এদিকে প্রায় 650 উপজেলা ও পৌরসভা কমিটির 2/3 মেয়াদি পেরিয়ে গেছে অনেক আগে। কোথাও কোথাও সম্মেলন হয়নি 20 থেকে 22 বছরেও। এ কারণে সাংগঠনিক স্থবিরতা কাটাতে পদক্ষেপ নেওয়া হলেও করোনার কারণে থমকে যায় সে উদ্যোগ। তবে এ মাস থেকেই সারা দেশে আবারও সম্মেলন শুরু করছে আওয়ামী লীগ। ইতিমধ্যে আমাদের কর্মকাণ্ড আস্তে আস্তে শুরু হয়েছে। এই মার্চ মাসের পর থেকে আমাদের কর্মকাণ্ড আরও জোরে সোরে, সম্মেলন থেকে শুরু করে অন্যান্য যে কাজ, কিছু কিছু সম্মেলন কিন্তু অলরেডি শুরু হয়েছে। মেয়াদ উত্তীর্ণ কমিটিগুলো করার জন্য আমরা সংগঠন নির্দেশনা পাঠিয়েছি। আমরা জেলাগুলোতে আমাদের সংগঠনের সাধারণ সম্পাদক শেখ হাসিনার নির্দেশে চিঠি পাঠিয়েছেন। তৃণমূল পর্যায়ে সম্মেলনের মাধ্যমে দলের নেতাকর্মীদের কাছে একটি বার্তা দিতে চায় আওয়ামী লীগ। জনগণের কাছে গ্রহণযোগ্য ব্যক্তিকে নেতৃত্ব আনার মধ্য দিয়ে 2024 সালের নির্বাচনে জয়ী হতে চায় দল। আমরা মনে করি মূল লক্ষ্য হচ্ছে 2024 সালে যে সংসদ নির্বাচন হবে সেই নির্বাচনকে সামনে রেখে আমরা দলটাকে তৃণমূলে ঐক্যবদ্ধ করতে চাই, সুসংগঠিত করতে চাই এবং গ্রহণযোগ্য ব্যক্তিদের দিয়ে দলটাকে সাজাতে চাই। বিভিন্ন সময় বিভিন্ন বেকারদের কারণে অনেক জায়গায় প্রলম্বিত হয়েছে, কিন্তু আমরা খুবই এ ব্যাপারে অত্যন্ত সতর্ক যে আমাদেরকে একটি সুন্দর গুছিয়ে আমরা নিয়ে আসব। রমজানের পর পুরোদমে সাংগঠনিক কার্যক্রম শুরু হবে বলেও জানিয়েছেন আওয়ামী লীগের নীতি নির্ধারকেরা। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রোহিঙ্গাদের অবৈধভাবে ভোটার করার তদন্ত 16 মাসেও শেষ হয়নি। এখনও জানা যায়নি এই জালিয়াতিতে কমিশনে কারা জড়িত। সাবেক নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেনের সন্দেহ, ঘটনাটি ধামাচাপা দিতেই গড়িমসি করা হচ্ছে। জবাব চাইতে গেলে তদন্ত কমিটিকে দ্রুত প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেয় কমিশন। 2019 সালের আগস্টে চট্টগ্রামে রোহিঙ্গাদের ভোটার করা বিষয়টি ধরা পড়ে। অভিযোগ উঠেছে জাতীয় পরিচয়পত্রের ইতিহাসে এটি জালিয়াতির সবচেয়ে বড় ঘটনা। সে সময় খবর পাওয়া যায় 5 বছর ধরে রোহিঙ্গাদের ভোটার করছিল একটি চক্র, যার মধ্যে রয়েছে নির্বাচন কমিশনের বেশ কয়েকজন কর্মকর্তাও। প্রায় 4000 রোহিঙ্গাকে বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র দেওয়ার তথ্য বেরিয়ে আসে। ঘটনা তদন্তে 2019 সালের ডিসেম্বরে 2টি উচ্চ পর্যায়ের কমিটি করে নির্বাচন কমিশন। এরই মধ্যে প্রতিবেদন জমা দিয়েছে প্রশাসনিক তদন্ত কমিটি, কিন্তু কারিগরি কমিটি পারেনি। ফলে নির্বাচন কমিশনের অভিযুক্ত কর্মকর্তারা রয়ে গেছেন বহাল তবিয়তে।
দীর্ঘসূত্রিতার আমাদের অনেকগুলো কারণে হয়ে গেছে। আমাদের কোভিডের কারণে আমাদের সুইট টুগেদার হয়নি। কাজে একবার স্লোথ হয়ে গেলে সেটা আবার জাগরণ তৈরি করা একটা কঠিন হয়ে যায়। তবে ব্যাখ্যা বিশ্বাস করতে পারছেন না সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন। সেই দুই কমিটি এখনো একত্র হতে পারে নাই বলে এটা কোনো অ্যাকশন নেওয়া হয়নি। তার মানে হচ্ছে যে নির্বাচন কমিশনের কিছু লোকজন ইনভলভ হওয়ার কারণে এটা অ্যাকশনে যাচ্ছে না, এটা তো ঠিক না। এখন আবার নড়েচড়ে বসেছে কমিশন। তদন্ত দ্রুত শেষ করতে তড়িঘড়ি একটি নির্দেশও জারি করা হয়েছে। টেকনিক্যাল কমিটি রিপোর্টটাও দ্রুততার সাথে যাতে সাবমিট করা হয়, কারণ তদন্ত দীর্ঘায়িত হলে ফ্যাক্ট অনেক সময় প্রকাশ পেতে মানুষের মনে সন্দেহ দেখা দিতে পারে। এটা একটা ন্যাশনাল সিকিউরিটির ব্যাপার। কারণ সেই ন্যাশনাল সিকিউরিটির ব্যাপারটা যদি নির্বাচন কমিশন ঠিক মতো হ্যান্ডেল না করে তাহলে এটা নিয়ে পরবর্তী পর্যায়ে কিন্তু অনেক কমপ্লিকেশন হবে। এরপরও জাতীয় পরিচয়পত্র জালিয়াতির ঘটনা ঘটেছে, আটক হয়েছে জেলা পর্যায়ের কর্মকর্তা, কিন্তু কমিশন সচিবালয়ের কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্তই শেষ হয়নি। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামী সপ্তাহেই ভাষাঞ্চর পরিদর্শনে যাচ্ছে জাতিসংঘের 14 সদস্যের প্রতিনিধি দল। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, ভাষাঞ্চরে রোহিঙ্গাদের সঙ্গে মত বিনিময়ের পাশাপাশি সেখানে কাজের ক্ষেত্রগুলো পর্যালোচনা করবে এই দল। জাতিসংঘের বিভিন্ন সহায়তা সংস্থার ঢাকা প্রধানদের সঙ্গে বৈঠক শেষে সচিব এসব কথা জানান। অবশেষে ভাষাঞ্চরে স্থানান্তর রোহিঙ্গাদের মানবিক সহায়তা নিয়ে কাজ করতে আগ্রহ দেখালো জাতিসংঘ। প্রথম ধাপ হিসেবে ভাষাঞ্চর আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে যাচ্ছেন সংস্থাটির প্রধানরা। পররাষ্ট্র মন্ত্রণালয় সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে এ নিয়ে বৈঠক করেন ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী মিয়া সেপো, শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর ও IOM সহ বিভিন্ন আন্তর্জাতিক দাতা সংস্থার প্রধানরা। আমরা পররাষ্ট্র সচিবের সঙ্গে ভাষাঞ্চরের আশ্রয়ণ প্রকল্প নিয়ে আলোচনা করেছি। আলোচনা ফলপ্রসূ হয়েছে। খুব শিগগিরই ভাষাঞ্চর পরিদর্শনেও যাচ্ছি। পররাষ্ট্র সচিব জানান, প্রতিনিধি দল ভাষাঞ্চরে রোহিঙ্গাদের জীবনমান ও মানবিক সহায়তার কর্মসূচি ঘুরে দেখবেন। আগামী সপ্তাহে আগ্রহী রাষ্ট্রদূতরাও ভাষাঞ্চরে যাবেন। আগামী সপ্তাহের মাঝামাঝি সময় তাদের একটা 14-15 জনের একটি টিম ভাষাঞ্চরে যাবে। ইউএনের নেতৃত্বে আমরা একটা হিউম্যানিটেরিয়ান রোল আমরা দেখতে পাবো, এবং তারপরে যখন তারা ফাইনালি ওখানে মুভ করবে বা অ্যাসিস্ট্যান্স, তখন আরও হয়তো অনেক ধরনের টিমেরে যেতে হবে। কক্সবাজারের শরণার্থী ক্যাম্পে আশ্রয় নেয়া 11 লাখ রোহিঙ্গার মধ্যে 1 লাখ রোহিঙ্গাকে ভাষাঞ্চরে স্থানান্তরের সিদ্ধান্ত নেয় সরকার। 4 ডিসেম্বর থেকে শুরু হয় স্থানান্তরের প্রক্রিয়া। পঞ্চম ধাপে এ পর্যন্ত প্রায় 14,000-এরও বেশি রোহিঙ্গা সেখানে থাকতে শুরু করেছে। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আপনারা দেখছেন বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। সংবাদে আরো যা থাকছে। কুষ্টিয়া এনআইডি জালিয়াতির ঘটনায় উপসচিব সহ 5 নির্বাচনী কর্মকর্তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা। নিউজিল্যান্ডে কোয়ারেন্টিন থেকে মুক্তি টাইগারদের দলগত প্রস্তুতি নিতে আজ যাচ্ছে কুইন্সটাউনে। স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রস্তুতি চলছে, তবে অনেক স্কুল কলেজের নেই অতিরিক্ত হাত ধোয়ার বেসিন স্থাপন, তাপমাত্রা পরিমাপক যন্ত্র কেনার সামর্থ্য। যেসব প্রতিষ্ঠানের সামর্থ্য নেই তাদের সহায়তা করা হবে, সেই জন্য তালিকা তৈরি করছে শিক্ষা মন্ত্রণালয়। তবে বেশিরভাগ স্কুল কলেজে প্রস্তুতি শেষ করেছে। করোনার কারণে প্রায় 1 বছর বন্ধ থাকার পর 30 মার্চ থেকে খুলছে স্কুল কলেজ। রাজধানীর উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠানটি খোলার পর কিভাবে ক্লাস রুটিন হবে সেটি নিয়ে কাজ করছে কর্তৃপক্ষ। প্রত্যেকটি শ্রেণীতে 4টি করে শাখা রয়েছে। করোনার কারণে শাখা বাড়িয়ে করা হচ্ছে 8টি। এতে প্রতি বেঞ্চে বসানো হবে 1 জন শিক্ষার্থী। সেই সঙ্গে তাপমাত্রা মাপাসহ স্বাস্থ্যবিধিতে দেয়া হচ্ছে জোর। আমরা থার্মাল স্ক্যানার এনেছি, আমরা স্যানিটাইজার করে বাচ্চারা ঢুকলো। এরপরে ক্লাসে যখন ওরা বসবে আমরা একটা বেঞ্চে 1 জন করে বসাবো।
শিক্ষকরা বলছেন, তাপমাত্রা পরিমাপক যন্ত্র, অতিরিক্ত বেসিন বসানো সহ স্বাস্থ্যবিধি মেনে প্রস্তুতের সামর্থ্য নেই অনেক প্রতিষ্ঠানের। সরকারি সাহায্য সহযোগিতা দরকার এবং আমি মনে করি সেটা দিলে আমরা এগুলি ক্রয় করে সরকারি যে নির্দেশনা মোতাবেক আমরা শ্রেণীকক্ষে ফিরে যাওয়ার প্রস্তুতি সম্পন্ন করতে পারবো বলে আশা করছি। এদিকে শিক্ষা মন্ত্রণালয় বলছে, যেসব স্কুল কলেজের সামর্থ্য নেই তাদের তালিকা করে সহায়তা দেয়া হবে। সেই সঙ্গে খোলার আগেই শিক্ষকদের দেয়া হবে করোনার টিকা। যারা প্রস্তুতি নিতে পারছে না সামর্থ্যের অভাবে বা অন্য কোনো সীমাবদ্ধতার কারণে, তাহলে আমরা তার তালিকাটা সংগ্রহ করার চেষ্টা করছি এবং সেই স্কুলগুলো যদি এমন কোনো স্কুল থেকে থাকে তাহলে তাদের জন্য বিশেষ ব্যবস্থা আমরা নেব। গাইডলাইন অনুযায়ী স্কুল কলেজে 6 ফুটের বেঞ্চে 2 জন শিক্ষার্থী বসবে। 2 বেঞ্চের মাঝে ফাঁকা থাকবে 3 ফুট। মন্ত্রণালয় বলছে, প্রতিষ্ঠান খোলার পর স্বাস্থ্যবিধি মেনে শ্রেণী কার্যক্রম পরিচালিত হচ্ছে কিনা সেটি পর্যবেক্ষণের জন্য বেশ কয়েকটি পর্যবেক্ষক দল কাজ করবে। সেই সাথে এখন থেকেই শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকদের যোগাযোগ করার নির্দেশও দেয়া হয়েছে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। তৃতীয় দিনের মতো রাজধানীর উত্তর সিটিতে মশা নিধনের সমন্বিত অভিযান পরিচালনা করছে ডিএনসিসি। মোহাম্মদপুরে আছেন সহকর্মী বনি ইবনে কামাল। বনি, মোহাম্মদপুরে আজকে কোন কোন এলাকায় অভিযানটি পরিচালনা করা হচ্ছে, আজকে কি ধরনের ওষুধ ছিটানো হবে জানাবেন। আশাফ, আপনি জানেন যে আজকে তৃতীয় দিনের মতো অভিযান চলছে এবং অঞ্চল 5-এর অধীনে কিন্তু আজকে অভিযান চালানো হচ্ছে। অর্থাৎ অঞ্চল 5-এর যে 7টি ওয়ার্ড রয়েছে, এই 7টি ওয়ার্ডে কিন্তু আজকে অভিযান চালানো হবে। আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে এরই মধ্যে কিন্তু যে ফগারের মাধ্যমে এবং লার্ভিসাইডিং করা হচ্ছে। আমরা দেখতে পেরেছি যে এখানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র জনাব আতিকুল ইসলাম এই অভিযানে কিন্তু অংশ নিয়েছেন এবং তিনি এসে গণমাধ্যম কর্মীদের সাথে মত বিনিময় করেছেন। আমরা তার কাছে জানতে চেয়েছিলাম যে আসলে এতদিন ধরে কেন এই ধরনের অভিযান করা হয়নি বা এই যে মশার উৎপাত এটা এতটা বাড়তে পারলো কিভাবে। তিনি কিন্তু বলছেন যে আসলে সিটি কর্পোরেশন চিন্তা করছে, যেহেতু এই এখন যে মাত্রায় দেওয়া হচ্ছে 0.5 মাত্রায়, সেই মাত্রায় যেহেতু মশা নিধন হচ্ছে না, সেক্ষেত্রে তিনি আসলে চিন্তা করছেন যে তারা অভিযানের ই করবে। আমরা একটু মেয়র আতিকুল ইসলামের সাথে কথা বলতে চাই। আতিকুল ইসলাম, আপনি বলছিলেন যে ওষুধ দেওয়া হচ্ছে সেটার আসলে মাত্রা আপনারা বাড়ানোর চিন্তা করছেন। আমরা কয়েকজন কীটতত্ত্ববিদের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে বলছে যে প্রতিটা ওয়ার্ডে আসলে কি পরিমাণ দেওয়া দরকার আলাদা আলাদাভাবে একটি জরিপ চালানোর মাধ্যমে করা উচিত। আপনি কি এই বিষয়ে একমত কিনা? দেখুন, আমরা সবাই একসাথে কাজ করছি, কীটতত্ত্ববিদদের সাথে কথা বলছি, এই ডোজিংটাকে চেঞ্জ করা যায় কি না যায়। কিন্তু এর থেকে বড় কথা, আমাদের নিজেদের সচেতন হতে হবে। আমি যে অ্যাপার্টমেন্টে আসছি, এটা কিন্তু হাউজিংয়ের একটা অ্যাপার্টমেন্ট। এটির ভিতরে, হাউজের ভিতরে, হাউজিংয়ের, ন্যাশনাল হাউজিংয়ের এটা অ্যাপার্টমেন্ট, এটার ভিতরে কোটি কোটি লার্ভা। তাহলে এটার ভিতরে তো আমাদের সিটি কর্পোরেশন লোক তো আসার কথা না তো। তাই এই জন্য যার যার দায়িত্ব কিন্তু তাকে করতেই হবে। অবশ্যই আমরা আমাদের মনিটরিং যেমন বাড়াতে চাচ্ছি, ডোজিং নিয়েও আমাদের হেলথ ডিপার্টমেন্ট সকল স্পেশালিস্টদের বসার চেষ্টা করছে এবং তারা কীভাবে ডোজটা চেঞ্জ করা যাবে। তার পাশাপাশি আমাদের সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠান যারা আছে তাদেরকেও কিন্তু এগিয়ে আসতে হবে একসাথে কাজ করার জন্য। আমরা ডোজ বাড়ালাম, এটা কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আমাদের গর্ভবতী মাদের জন্য, যাদের হাঁপানি আছে, অ্যাজমা আছে, তাদের জন্য। সুতরাং আমরা মনে করি পরিষ্কার পরিচ্ছন্ন কোনো বিকল্প নাই। খালগুলোর অবস্থা যেভাবে কচুরিপানা জমাট বেঁধে আছে সেইভাবেই খুবই খারাপ অবস্থা। আমরা অভিযান চালাচ্ছি। আমরা একটি অঞ্চলে, আজকে অঞ্চল 5-এ আসছি এবং আমরা একটু অভিযানটা কন্টিনিউ করব। আমাদের প্রথম এক দফা শেষ হওয়ার পরে সবাই একদিন রেস্ট নেবে, তারপর দিন থেকে আমরা কিন্তু আবার শুরু করবো। আমরা শুনছিলাম মাননীয় মেয়র বলছিলেন যে আসলে যেভাবে মশা নিধন করা উচিত সেই অনুযায়ী কিন্তু কার্যক্রম চালানো হচ্ছে, কিন্তু তারপরও যেহেতু মশা কমছে না, সেক্ষেত্রে যে মশার ওষুধ রয়েছে সেটার যে মাত্রা বাড়ানোর পরিকল্পনা করা হচ্ছে এবং সেই বিষয়ে এরই মধ্যে কীটতত্ত্ববিদদের সাথে কথা বলা হয়েছে। আজকে দুপুর 12টা পর্যন্ত এই অভিযান চলবে এবং তারপরে আবার 4টা থেকে লার্ভিসাইডিং শুরু হবে বলে আমরা জানতে পেরেছি। মোহাম্মদপুর থেকে জানাচ্ছেন সহকর্মী বনি ইবনে কামাল। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় সংসদ সদস্য হাজী সেলিমের বিচারিক আদালতের দেয়া 10 বছরের কারাদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। তবে সম্পদের তথ্য গোপনের অভিযোগে 3 বছরের কারাদণ্ড থেকে খালাস পেয়েছেন তিনি। রায় পাওয়ার 1 মাসের মধ্যে হাজী সেলিমকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি মনিরুল ইসলাম চৌধুরী ও বিচারপতি AKM জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এই রায় দেন।
তত্ত্বাবধায়ক সরকারের আমলে 2007 সালের 24 অক্টোবর হাজী সেলিমের বিরুদ্ধে লালবাগ থানায় অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক। পরের বছর জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের 2টি ধারায় তাকে 13 বছরের কারাদণ্ড দেয় আদালত। রায়ের বিরুদ্ধে আপিল করলে 2011 সালে তা বাতিল করে হাইকোর্ট। তবে দুদক আপিল করলে হাজী সেলিমের আপিল পুনরায় শুনানির জন্য হাইকোর্টে পাঠায় আপিল বিভাগ। গত বছরের 9 নভেম্বর এটি দ্রুত শুনানির উদ্যোগ নেয় দুদক। মঙ্গলবার হাইকোর্ট বিচারিক আদালতের দেয়া 10 বছরের কারাদণ্ড বহাল রাখে। তবে সম্পদের তথ্য গোপনের অভিযোগ প্রমাণিত হয়নি মর্মে 3 বছরের কারাদণ্ড থেকে খালাস পান আওয়ামী লীগ সংসদ সদস্য হাজী সেলিম। 10 বছর সাজা বহাল এবং তার সঙ্গে বিশেষ আদালতের দেয়া 10 লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে 1 বছরের রিগরাস ইমপ্রিজনমেন্ট সেটাও আদেশ বহাল রেখেছেন। এবং যেদিন বিচারিক আদালত এই রায়ের কপি পাবে সেই দিন থেকে 30 দিনের মধ্যে হাজী মোহাম্মদ সেলিমকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছেন। দুদকের আইনজীবী জানিয়েছেন, দুর্নীতি মামলার রায় হাইকোর্টে বহাল থাকায় নৈতিক স্খলনের দায়ে হাজী সেলিমের সংসদ সদস্য পদ থাকা উচিত নয়। আমি মনে করি নৈতিকতার খনন, এবং সেটা উনি অ্যাকর্ডিং টু 66(2)D অনুযায়ী ওনার টোটাল বার হয়ে যাবে সংসদ সদস্যপদ থাকার আর যোগ্যতা হারিয়েছেন। তবে বিষয়টি স্পিকার সিদ্ধান্ত নেবেন। আমরা অফিসিয়ালি এটা হাইকোর্টের রায় পাওয়ার পরে দুর্নীতি দমন কমিশন এটা যথাযথ কর্তৃপক্ষের কাছে রায়ের কপি পৌঁছে দেওয়া হবে। এদিকে হাজী সেলিমের আইনজীবী জানান, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ প্রমাণ না হওয়ায় রায়ের বিরুদ্ধে আপিল করবেন তারা। আমরা এই রায়ের বিরুদ্ধে মহামান্য অ্যাপেলেট বিভাগে আমরা আপিল ফাইল করব। জ্ঞাত আয়ের বহির্ভূত সম্পত্তি প্রমাণ না হওয়া সত্ত্বেও আমাদেরকে সাজা দেওয়া হয়, আমরা সেই জিনিসটি মহামান্য হাইকোর্ট ডিভিশনের রায়ের এগেনস্টে অ্যাপেলেট বিভাগে আমরা আমাদের যুক্তিতর্ক উপস্থিতি করার চেষ্টা করব। হাজী সেলিমের জ্ঞাত আয় বহির্ভূত 26 কোটি টাকার সম্পদ বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার আদেশও দিয়েছে হাইকোর্ট। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খাগড়াছড়ি সীমান্তে ফেনী নদীর ওপর বাংলাদেশ ভারত মৈত্রী সেতু চালু হওয়ায় দুই দেশের মানুষের মধ্যে বন্ধন আরও সুদৃঢ় হবে, উন্নত হবে জীবনমান। মঙ্গলবার দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেতু উদ্বোধনের সময় এসব কথা বলেন দুই দেশের প্রধানমন্ত্রী। সীমান্ত যাতে যোগাযোগ ও ব্যবসা বাণিজ্যে বাধা হয়ে না দাঁড়ায় সে লক্ষ্যে বাংলাদেশ ও ভারত সরকার কাজ করছে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চালু হলো ফেনী নদীর ওপর বাংলাদেশ ভারত মৈত্রী সেতু। খাগড়াছড়ি রামগড় ও ভারতের ত্রিপুরার সাবরুমকে যুক্ত করে এটি দুই দেশের মধ্যে প্রথম সীমান্ত সেতু। প্রায় 412 মিটার দীর্ঘ সেতুটি নির্মাণ করেছে ভারতের সরকারি সংস্থা ন্যাশনাল হাইওয়েজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়ালি যুক্ত হয়ে এই সেতুর উদ্বোধন করেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এই সেতুর মাধ্যমে ত্রিপুরার সঙ্গে চট্টগ্রাম বন্দর সহ এই অঞ্চলে সরাসরি যোগাযোগ বৃদ্ধি পাবে, বাড়বে ব্যবসা বাণিজ্য। আমি মনে করি এই সেতু আমাদের দুই দেশের মাঝে শুধু সেতু বন্ধই রচনা করবে না, বরং ব্যবসা বাণিজ্য এবং অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে বিরাট অবদান রাখবে। শুধু চট্টগ্রাম পোর্ট নয়, চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দরও ত্রিপুরাবাসী ব্যবহার করতে পারবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার বক্তব্যে বলেন, এই সেতুর ফলে ত্রিপুরা, মিজোরাম ও আশপাশের এলাকার বাণিজ্য বাড়ার পাশাপাশি পর্যটন খাত বিকশিত হবে। মজবুত কড়ি সিদ্ধ হয়ে রহি হ্যায়। এই সেতু ভারত বাংলাদেশের দুই দেশের মধ্যে বাণিজ্য করিডরে পরিণত হয়েছে। আমি এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিলে ত্রিপুরার সাথে বাংলাদেশের সরাসরি যোগাযোগের ব্যবস্থা করেছি। এতে করে দুই দেশের মধ্যে সম্পর্ক আরো দৃঢ় হলো। ট্রেড করিডোর কে রূপ মে বিকশিত কিয়া যা রাহা। অনুষ্ঠানে ত্রিপুরার সাবরুমে একটি ইন্টিগ্রেটেড চেকপোস্টেরও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন দুই দেশের প্রধানমন্ত্রী। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রথমবারের মতো গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর স্মৃতিসৌধে যাবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই দিন 27 মার্চ গোপালগঞ্জ ও সাতক্ষীরায় দুটি মন্দির পরিদর্শনে যাবেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী এ.কে. আব্দুল মোমেন জানান, সেখানে হিন্দু ধর্মাবলম্বী মতুয়া সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় করবেন নরেন্দ্র মোদী। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দুদিনের বাংলাদেশের সফরসূচি চূড়ান্ত হয়েছে। এবারই প্রথম ঢাকার বাইরে যাচ্ছেন তিনি। বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী ও স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উৎসবে অংশ নিতে
২৬ মার্চ সকালে দুদিনের সফরে ঢাকায় আসবেন তিনি। মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে যাবেন জাতীয় স্মৃতিসৌধে। ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে জাতীয় প্যারেড গ্রাউন্ডের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেবেন মোদি। এর পরের দিন সকালে যাবেন সাতক্ষীরা, টুঙ্গিপাড়া ও গোপালগঞ্জ। প্রথম যাবেন সাতক্ষীরা, একটি যশস্বরী মন্দির, ওটাতে যাবেন। ওরাকান্দিতে একটি তীর্থস্থান মন্দিরে যাবেন, সেইখানে তিনি ওখানে মতুয়া একটি হিন্দু গোষ্ঠী আছে, এরা নিম্ন শ্রেণীর হিন্দু, ওদের ওখান থেকে পরে তিনি ঢাকায় এসে চলে যাবেন। ঢাকার বাইরে থেকে ফিরে ২৭ মার্চ বিকেলেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন ভারতের প্রধানমন্ত্রী। এবারের সফরে বাণিজ্য, সংস্কৃতি বিনিময় সহ বেশ কয়েকটি চুক্তি সই হবে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। প্রধানমন্ত্রীর দপ্তরে আসবেন বিকেলবেলা, এবং সেইখানে আসার পরে আমাদের ওই বাইলেটারাল মিটিংটা হবে। ওই বাইলেটারাল মিটিংয়ের পরে কিছু ইনাগুরেশন, ভার্চুয়াল ইনাগুরেশন হবে কয়েকটা প্রজেক্ট, এবং তারপরে ওখানে এমইউসগুলো সই হবে। বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে ২৭ মার্চ সন্ধ্যায় ঢাকা ছাড়বেন নরেন্দ্র মোদি। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কুষ্টিয়া এনআইডি জালিয়াতির ঘটনায় এক উপসচিব সহ ৫ জন নির্বাচনী কর্মকর্তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। তবে মামলার পরপরই গা ঢাকা দিয়েছেন তারা। ঘটনা তদন্তের পর সত্যতা পাওয়ায় গত ৪ মার্চ কুষ্টিয়া মডেল থানায় মামলা করেন জ্যেষ্ঠ নির্বাচনী কর্মকর্তা আনিসুর রহমান। ২০২০ সালের সেপ্টেম্বর মাসে কুষ্টিয়া শহরের এনএস রোডে অদূত এবং তার পরিবারের এনআইডি কার্ড জালিয়াতি করে শত কোটি টাকার সম্পত্তি বিক্রি করে দেয় একটি অসাধু চক্র। দীর্ঘ তদন্তে কার্ড জালিয়াতির সঙ্গে নির্বাচনী কর্মকর্তাদের জড়িত থাকার সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। অভিযুক্তরা হলেন ঢাকার নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব নওয়াবুল ইসলাম, ফরিদপুরের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচনী কর্মকর্তা জিয়াউর রহমান, মাগুরা সদর উপজেলা নির্বাচনী কর্মকর্তা অমিত কুমার দাস এবং কুষ্টিয়া নির্বাচন অফিস সহকারী জিএম সাদিক সত্যবাদীকে আসামি করে মামলা হয়। এই ৫ জন কর্মচারীর বিরুদ্ধে বিভাগে মামলা দায়ের করেছে, যেটা চলমান রয়েছে। নির্বাচন কমিশনকে মামলা দায়ের করার পর আমি গতকাল অফিসিয়ালি চিঠি দিয়ে ইনফর্ম করেছি যে তাদের বিরুদ্ধে তাদের নির্দেশনা মোতাবেক ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। এই বিষয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত নেবেন। ঘটনা জানাজানি হওয়ার পর সাধারণ মানুষ আতঙ্কে রয়েছেন তাদের জাতীয় পরিচয়পত্র নিয়ে। নতুন করে এই ঘটনার পুনরাবৃত্তি যাতে আর না হয় সেজন্য কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা। পাবলিক হিসাবে মনে করি এটা আমার ক্ষেত্রেও হতে পারে যে এনআইডিকে জালিয়াতি করলে পরবর্তীতে আমাদের অনেক সমস্যা হয়। এগুলো আসলে আমরা যাই রক্ষক যদি ভক্ষক হয় তাহলে আমরা যাব কোথায়? সরকারের কাছে জোর আকুল আবেদন জানাচ্ছি এই ধরনের দুর্নীতিবাজ কর্মকর্তাদের অবিলম্বে শাস্তির একটা ব্যবস্থা করা হোক, তাহলে আমরা সাধারণ জনগণ যারা আছি তারা নিশ্চিন্তে থাকতে পারবো। ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে জেলা পুলিশ সুপার। অভিযোগ পাওয়ার পরই আমরা মামলা করেছি, হয়তো দেখছি ইনফরমেশন গ্যাপ থেকে থাকতে পারে। তদন্ত হচ্ছে কারেকশন অফ এভিডেন্স টু ফাইন্ড আউট দ্য ট্রুথ। সামনে হয়তো তদন্ত আছে, তদন্ত সব বেরিয়ে আসবে। জমির মালিকের করা মামলায় ভূমি দখলের মূল হোতা ব্যবসায়ী মহিবুল এবং যুবলীগ নেতা আশরাফুজ্জামান সুজন সহ ৭ জনকে এরই মধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ইলিশ রক্ষায় পদ্মা মেঘনার ৫ অভয়ারণ্যে চলছে মাছ শিকারের উপর সরকারি নিষেধাজ্ঞা। তবে এই নিষেধাজ্ঞার সময়ও লক্ষ্মীপুরে মাছ ধরতে নদীতে ছুটছেন অনেক জেলে। সরকারি সহায়তার চাল বিতরণ এখনও শুরু না হওয়ায় বিপাকে আছেন জেলে পরিবারগুলো। তারা বলছেন তালিকায় ভুয়া জেলের নাম থাকায় সহায়তা পান না প্রকৃতরা। লক্ষ্মীপুরের আলেকজান্ডার ও চাঁদপুরের শাটনাল এলাকার মেঘনা নদীর ১০০ কিলোমিটার পর্যন্ত অংশে ইলিশের অভয়াশ্রম। উৎপাদন ও জাটকা সংরক্ষণে মার্চ এপ্রিল ২ মাস দেশের অন্য অভয়ারণ্যের মতো এখানেও সব ধরনের মাছ ধরার উপর রয়েছে সরকারের নিষেধাজ্ঞা। তবে অনেক জেলে এখনও মাছ শিকারে যাচ্ছেন নদীতে। জেলেরা বলছেন সরকারি সহায়তায় দেওয়া বরাদ্দকৃত চালে সংসার চালানো কঠিন, তার উপর সময় মতো সহায়তা না পেয়ে বিপাকী জেলেরা। তাদের অভিযোগ ঘুষ দিয়ে ভুয়া জেলেদের সরকারি নিবন্ধন তালিকায় নাম দিয়েছে অসাধু জনপ্রতিনিধিরা। মাছ ৪০ কেজি করে চাল দেবো, ওটা নাহলে খাইলাম, আমার তো কিস্তিগুলো আছে, ওগুলা আমরা কী করে চালাম? ওই জন্য আমাকে যাওয়া লাগে গানকে মাঝে মাঝে। যারা চাষি বা যারা ওসের দোকানদার এগুলা চাল বিক্রি বেশি ঠিক মতন পায়, আর আমরা জেলে মেন জেলে এগুলো আমরা ঠিক মতন পাইতে আসি না। সরকার আমাকে যে আইন দিয়েছে আইন যে আমরা মানি, আমরা
আইন ভঙ্গ করি নাই। আমরা অনেক সরকারের কাছে একটা আবেদন আমোদিন অনেক সরকারের তরফ থেকে আমু কিছু দেয়। নিষেধাজ্ঞা কার্যকরে অভিযান অব্যাহত আছে জানিয়ে মৎস্য কর্মকর্তা বলছেন, মৎস্যজীবী নয় এমন কারো নাম জেলে তালিকায় থাকলে তা সংশোধন করা হবে। অবশ্যই অমৎস্যজীবী এই তালিকায় থাকতে পারবে না এবং সেজন্য আমরা কাজ করছি, আমাদের মৎস্য বিভাগ কাজ করছে। আমরা যে এই সংক্রান্ত যে কমিটি আছে সেই কমিটির সহযোগিতা নিয়ে আমরা কাজ চালু করছি। লক্ষ্মীপুরে প্রায় 52,000 মানুষ নদীতে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে। এদের মধ্যে 43,000 নিবন্ধিত। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এলএনজি আমদানির জন্য পর্যাপ্ত টাকা নেই পেট্রোবাংলার কাছে। এবছরে খরচ মেটাতে অর্থ মন্ত্রণালয়ের কাছে 5,300 কোটি টাকা চেয়েছে সংস্থাটি। সময় মতো টাকা না পেলে এপ্রিল থেকে ব্যাহত হতে পারে এলএনজি আমদানি। এতে কমবে গ্যাসের সরবরাহ, ফলে বিদ্যুৎ উৎপাদনে খরচ বাড়ার শঙ্কায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি। গ্যাস সরবরাহে অনিশ্চয়তার জন্য সরকারের ভুল নীতিকে দুষছেন বিশ্লেষকেরা। দেশে গ্যাসের চাহিদা মেটাতে তরল প্রাকৃতিক গ্যাস এলএনজি আমদানি করছে সরকার। 2018 সালের 18 আগস্ট থেকে জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে এলএনজি। পেট্রোবাংলার তথ্য বলছে, আমদানি করা এই গ্যাস ভর্তুকি দিয়ে বিতরণ সরকারি কেন্দ্রগুলোতে যা মাত্র 2 টাকা 30 থেকে 50 পয়সা। অথচ ফার্নেস তেলে একই পরিমাণ বিদ্যুৎ উৎপাদনে খরচ 8 থেকে 9 টাকা। ডিজেল চালিত কেন্দ্রে যা 20 থেকে 22 টাকা। শরীফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গোপালগঞ্জে 250 শয্যার সদর হাসপাতালের পরীক্ষা নিরীক্ষার বেশিরভাগ মেশিন দীর্ঘদিন ধরে পড়ে থাকায় হয়ে পড়েছে অকেজো। এতে কোনো রকম খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে চিকিৎসা সেবা। সামান্য কোনো পরীক্ষা নিরীক্ষার জন্য রোগীদের ছুটতে হচ্ছে ঢাকা সহ বাহিরের বিভিন্ন বেসরকারি ক্লিনিকে। এতে রোগীদের গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা। গোপালগঞ্জ 250 শয্যা জেনারেল হাসপাতালের রেডিওলজি বিভাগ, যেখানে দীর্ঘদিন ধরে ঝুলছে যন্ত্রপাতি নষ্টের নোটিশ। একই অবস্থা এমআরআই মেশিনে। 2012 সালে স্থাপনের পর থেকেই পড়ে আছে অকেজ অবস্থায়। নষ্ট সিটি স্ক্যান মেশিন, ডিজিটাল এক্স-রে মেশিন ও ইকো মেশিন সহ বেশিরভাগ যন্ত্রপাতি। এতে কোনো রকম খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে এই হাসপাতালের কার্যক্রম। অধিকাংশ সময় যন্ত্রপাতি নষ্ট থাকায় পরীক্ষা নিরীক্ষা করতে না পারায় ফিরে যেতে হয় চিকিৎসা নিতে আসা হাজারো মানুষকে। এখানে আসছিলাম সিটি স্ক্যান করার জন্য, মেশিন খারাপ। এখন খুলনা ঢাকা যাওয়া তো আমাদের পক্ষে অসম্ভব, পয়সা ব্যয়বহুল ব্যাপার। দীর্ঘদিন ধরে এই এক্স-রে মেশিনটা নষ্ট। সিটি স্ক্যান করাতে গেলেও সেই সিটি স্ক্যান নাই, জায়গা সিটি স্ক্যান মেশিন নষ্ট। মানে এইভাবে যদি সদর হাসপাতালে যদি রোগীরা ভোগান্তিতে থাকে, এখানে প্রায় মেশিন নষ্ট থাকে, সিটি স্ক্যান মেশিন, এক্স-রে মেশিন। আমরা গোপালগঞ্জবাসী খুবই অসহায়। বেহাল অবস্থার কথা স্বীকার করলেন হাসপাতাল কর্তৃপক্ষ। তবে সমস্যা সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলা হয়েছে বলে জানান তিনি। রেডিওলজি ডিপার্টমেন্টে বর্তমানে এমআরআই, সিটি স্ক্যান, ইকো এবং যে ডিজিটাল এক্স-রে 4টি মেশিনই নষ্ট আছে। নিয়মিত যে পরিচালক আছে ওনার সাথে কথা বলেছি, উনি কথা দিয়েছে এটা দ্রুত সেরে আমাদের দিতে পারবে। 100 শয্যা নিয়ে যাত্রা শুরু করা হাসপাতালটি 250 শয্যায় উন্নীত করা হলেও বাড়েনি চিকিৎসা সেবার মান। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বিশ্বে বেড়েছে করোনায় দৈনিক মৃত্যু। গত 2 দিন 6 এবং 6,500 প্রাণহানি হলেও মঙ্গলবার এক লাফে প্রায় 9,000 মানুষের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি ছাড়ালো 26,20,000। নতুন 4 লাখ রোগী নিয়ে বিশ্বের মোট আক্রান্তের সংখ্যা 11,81,00,000-এর বেশি। 24 ঘন্টায় সবচেয়ে বেশি মৃত্যু রোগী শনাক্ত হয়েছে ব্রাজিলে। প্রাণ গেছে 1954 জনের। এ পর্যন্ত দেশটিতে প্রাণ গেছে 2,68,000-এর বেশি মানুষের। একদিনে নতুন রোগী মিলেছে 69,000-এর বেশি। যুক্তরাষ্ট্রে একদিনে 1,500-এর বেশি মানুষের প্রাণহানি হয়েছে। সংক্রমিত হয়েছে 50,000-এর বেশি মানুষ। এছাড়াও ইতালিতে 376, রাশিয়ায় 336 ও ফ্রান্সে 316 জন মারা গেছে। এদিকে সোমবার থেকে স্কুল খুলে দেওয়ার পর এবার করোনার আরও বিধি নিষেধ শিথিল করতে যাচ্ছে যুক্তরাজ্য। তবে এতে দেশটির করোনা পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে শঙ্কা বিশেষজ্ঞদের। মিয়ানমারে পুলিশের হেফাজতে থাকা অং সান সুচির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি NLD-র আরেক কর্মীর মৃত্যু হয়েছে। এ নিয়ে 2 দিনে 2 কর্মী পুলিশের হেফাজতে মারা গেল। এদিকে রাত্রিকালীন কারফিউয়ের মধ্যে বিক্ষোভ করায় আটক হন অর্ধশত গণতন্ত্রপন্থী।
গত রোববার রাতে মিয়ানমারের ইয়াঙ্গুন থেকে আটক হন অং সান সুচির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি NLDর কর্মী হিং মংলাত। ওই রাতেই তার মৃত্যুর খবর আসে গণমাধ্যমে, আর মঙ্গলবার রাতে মারা যান আরেক কর্মী। পুলিশের হেফাজতে মারা যাওয়া NLDর জো মিয়াত লিং নিয়মিত অংশ নিতেন সেনাবিরোধী বিক্ষোভে। মিয়ানমারের রাতে অভিযানে নামছে সশস্ত্র পুলিশ। ইয়াঙ্গুনে ফাঁকা গুলির পর বেশ কয়েকজনকে আটক করে নিয়ে যায় আইনশৃঙ্খলা বাহিনী। অন্যদিকে ইয়াঙ্গুনে একটি ভবন ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। এতে আটকা পড়ে প্রায় 200 বিক্ষোভকারী। পরে জাতিসংঘ ও পশ্চিমা বিশ্বের আহ্বানে তাদের ছেড়ে দেয় জান্তা সরকার। মঙ্গলবারও মিয়ানমার জুড়ে বিভিন্ন শহরে সেনাবিরোধী বিক্ষোভ করেছে গণতন্ত্রকামীরা। অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্স AAPP জানায় এ পর্যন্ত 60 বিক্ষোভকারী নিহত হয়েছেন, আটক 1800-র বেশি। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রেসিডেন্ট জো বাইডেনের নামে মামলা করেছে যুক্তরাষ্ট্রের 12টি অঙ্গরাজ্য। তাদের অভিযোগ, প্রেসিডেন্টের জলবায়ু সংক্রান্ত নির্বাহী আদেশে দেশজুড়ে ব্যাপক অর্থনৈতিক ক্ষতি হতে পারে। মামলার নেতৃত্ব দিচ্ছেন মিসৌরির অ্যাটর্নি জেনারেল এরিক স্মিথ। মামলায় অভিযোগ আনা হয়েছে বাইডেনের জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষা এবং জলবায়ু সংকট মোকাবেলায় বিজ্ঞান পুনরুদ্ধার শীর্ষক আদেশে গ্রিনহাউস গ্যাস ব্যবহারে সামাজিক ব্যয়ের অঙ্ক নির্ধারণ করে দেওয়ার অধিকার নেই। স্মিথের দাবি, বাইডেনের এই আদেশে মিসৌরির উৎপাদন ব্যবস্থা ও কৃষি ক্ষতিগ্রস্ত হবে। চ্যাম্পিয়ন্স লিগে অঘটনের শিকার ইউভেন্টাস শেষ 16-র দ্বিতীয় লেগে পোর্তোকে 3-2 গোলে হারালেও 2 লেগ মিলিয়ে অ্যাওয়ে গোলের কল্যাণে ইউভদের বিপক্ষে জয় পায় পোর্তো। ঘরের মাঠে অলিভেইরার সফল স্পট কিকে শুরুতেই পিছিয়ে পড়ে ইউভেন্টাস। বিরতির পর 49 মিনিটে ফেডেরিকো সিজার গোলে ফেরে সমতা। 63 মিনিটে জোড়া পূর্ণ করেন এই ইতালিয়ান ফরওয়ার্ড। ম্যাচ নাটকীয় মোড় নেয় অতিরিক্ত সময়ে। 115 মিনিটে সেট পিস থেকে গোল করেন অলিভেইরা। যদিও 2 মিনিট পরেই রাবিওতের গোলে 2 লেগ মিলিয়ে 4-4 হয় স্কোর লাইন। বাকি সময় পোর্তোর রক্ষণ ভাঙতে ব্যর্থ ইউভেন্টাস। অ্যাওয়ে গোলে এগিয়ে থাকায় শেষ 8-এ পোর্তো। এদিকে হালান্ডের জোড়া গোলে সেভিয়ার বিপক্ষে 2-2 গোলে ড্র করেছে ডর্টমুন্ড। তবে 2 লেগ মিলিয়ে 5-4 ব্যবধানে জয়ে কোয়ার্টার ফাইনালে জার্মান ক্লাবটি। চ্যাম্পিয়ন্স লিগের শেষ 16-র দ্বিতীয় লেগে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ বার্সেলোনার। পিএসজিকে হারাতে অসম্ভব কিছু করে দেখাতে হবে বার্সাকে। বিপরীতে 4 অ্যাওয়ে গোল লা পারিসিয়ানদের আত্মবিশ্বাস। এদিকে লিভারপুলের চ্যালেঞ্জ লাইপজিগ। তবে অলরেডদের অস্বস্তি অ্যানফিল্ডের সাম্প্রতিক পারফরম্যান্স। ম্যাচ দুটি শুরু রাত 2টায়। এমবাপে আগুনে কি আবারও পূর্বে বার্সেলোনা, নাকি গ্রেটেস্ট কামব্যাকের পুনরাবৃত্তি ঘটাবে মেসিরা? কারা পৌঁছবে শেষ 8-এ? স্পেন থেকে লড়াই এখন প্যারিসে। ন্যু ক্যাম্পে 4-1 গোলের হারে বেজে গেছে বিদায়ের ঘণ্টা। পিএসজির মাঠে 5 গোল দিয়ে জাল অক্ষত রাখা কি অসম্ভব নয়? অলৌকিক কিছুই বাঁচাতে পারে বার্সাকে। সেখানে 4 বছর আগের স্মৃতি ব্লুগ্রানার প্রেরণা। সম্প্রতি সেভিয়া বদে ঘুরে দাঁড়ানোর রসদ খুঁজে নিয়েছে কোম্যানের দল। অসম্ভব কিছুই নয়। কোপা দেল রের মতো চ্যাম্পিয়ন্স লিগেও প্রয়োজন আরেকটি লড়াকু পারফরম্যান্সের। তবে সবকিছু নির্ভর করছে শুরু আর নিখুঁত ফিনিশিংয়ের উপর। বন্ধু মেসির সাথে সাক্ষাতের অপেক্ষা বেড়েছে। ট্রেনিংয়ে ফিরলেও ম্যাচ ফিট নন নেইমার। করোনায় আক্রান্ত মইজে কিনের জায়গায় ডি মারিয়া পিএসজির ভরসা। বড় লিডের পরও অঘটন রুখতে সতর্ক পচেত্তিনো। আমরা জয় দিয়ে পরের রাউন্ডে যেতে চাই। বার্সেলোনাকে সমীহ করে খেলতে হবে। ওদের ঘুরে দাঁড়ানোর সামর্থ্য আছে, আমাদের সতর্ক থাকতে হবে। অন্য ম্যাচে লিভারপুলের অতিথি লাইপজিগ 2 গোলে এগিয়ে থেকেও ভরসা পাচ্ছে কি অলরেডস? কারণ অ্যানফিল্ডে টানা 6 ম্যাচ হেরে বিপর্যস্ত ক্লপের দল। চাপের মুখে এখন জবাব দেবার পালা। লিগ যে হাতছাড়া, চ্যাম্পিয়ন্স লিগে টিকে থাকাই এখন ক্লপের ভরসা। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাতে আলাদা ম্যাচে নামছে 2 ভিন্ন লিগের টেবিল টপার ম্যানচেস্টার সিটি ও অ্যাটলেটিকো মাদ্রিদ। রাত 12টায় ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যান সিটির অতিথি সাউদাম্পটন, একই সময়ে অ্যাটলেটিকোর চ্যালেঞ্জ বিলবাও। ম্যানচেস্টার ডার্বির হারের লজ্জা সঙ্গী করে ইতিহাদে নামছে ম্যান সিটি। সাউদাম্পটনের বিপক্ষে ক্ষতে প্রলেপ দেওয়ার সুযোগ সিটিজেনদের।
শীর্ষস্থান পাকা করতে পূর্ণ শক্তির দল পাচ্ছেন গার্দিওলা, চোটমুক্ত ফিল ফোডেন, বার্নার্ডো সিলভা ও সার্জিও অ্যাগুয়েরো মাঠে নামার অপেক্ষায়। এদিকে মাদ্রিদ ডার্বিতে হোঁচট খাওয়ার পর জয়ে ফেরার লক্ষ্য অ্যাথলেটিকোর, তবে বিলবাওয়ের সাম্প্রতিক পারফরম্যান্স কাজটা কঠিন করবে অ্যাথলেটিকোর। শঙ্কায় হোসে গিমেনেজ, তবে শুরুর একাদশে ফিরতে পারেন জোয়াও ফেলিক্স। বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস কেবল ঢাকা কেন্দ্রিক নয়, দেশে মোট 9টি ভেন্যুতে হবে দেশের বৃহত্তম ইভেন্ট। কিন্তু ভেন্যুগুলো এখনও প্রস্তুত নয়। ভলিবলের জন্য নড়াইল আর টেনিসের জন্য রাজশাহীকে বেছে নেওয়া হলেও অবস্থা বেহাল, যদিও সংগঠকরা বলছেন এপ্রিলে গেমস শুরুর আগেই সব ঠিক হয়ে যাবে। বাংলাদেশ গেমসের ভলিবলের সব ম্যাচ হবে নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে, অথচ মাঠ দেখে সেটা বোঝার উপায় নেই। কোর্টের বদলে সেখানে চলছে পিচ সংস্কারের কাজ। রমনা টেনিস কমপ্লেক্স বন্ধ থাকায় খেলা হবে রাজশাহীর আব্দুল সালাম টেনিস কমপ্লেক্সে। গেমসে অংশ নেবে কতজন সেটাই এখনো সঠিকভাবে জানে না তারা, যদিও আয়োজকরা বলছেন সময় মতো সব প্রস্তুত হয়ে যাবে। কি পরিমাণ ফান্ড দিবে না দিবে, আমরা প্লেয়ারদের রাখবো, তারা কি পরিমাণ হোটেলে থাকবো, খাওয়া দাওয়ার ব্যাপার আছে, তাদের অ্যাকোমোডেশনের ব্যাপার আছে। তবে রাফ একটা আইডিয়া পেয়েছি, সে মোতাবেকই আমরা আজকে জানতে পারলাম, সে মোতাবেকই আমরা কাজ শুরু করেছি। আমাদের মাঠের প্রস্তুতি, সকল আবাসন সহ বিভিন্ন জায়গা, বিভিন্ন সংস্থার সাথেও আমরা আলোচনা করছি। বাংলাদেশ গেমস সফল আয়োজনে সজাগ দৃষ্টি রেখেছে বিওএ। এখানে কোনো ধরনের অনিয়ম মানা হবে না বলে জানান মহাসচিব। যার যার ফেডারেশনের সাথে আমাদের আলোচনা হয়ে গেছে এবং সমস্ত প্রস্তুতি সম্পন্ন। ইনশাআল্লাহ ওখানে কোনো অসুবিধা নাই। যে সমস্ত জায়গায় আমরা সিলেক্ট করেছি সব জায়গায় ভালো আবাসন আছে এবং থাকার বন্দোবস্ত আছে, এবং যে সমস্ত জায়গায় ভেন্যু যেগুলো আছে সেগুলো ভেন্যুগুলো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের ভেন্যু। এভাবে জোড়াতালি দিয়ে হয়তো শেষ হবে বাংলাদেশ গেমসের নবম আসর। তাতে দীর্ঘমেয়াদে এই গেমস থেকে কোনো সাফল্য আসবে কি তা নিয়ে রয়েছে প্রশ্ন। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নিউজিল্যান্ডে তামিম মুশফিকদের কোয়ারেন্টাইন পর্ব শেষ, চতুর্থ কোভিড টেস্টে সবাই নেগেটিভ। ব্যক্তিগত আর ছোট গ্রুপে ভাগ হয়ে অনুশীলনের পর এবার দলীয় প্রস্তুতির পালা। সেই ক্যাম্পের জন্য আজ কুইন্সটাউনে যাবে টাইগাররা, সেখানে যুক্ত হবেন স্পিন পরামর্শক ড্যানিয়েল ভিট্টোরি। নেটে ব্যস্ত সময় ক্রিকেটারদের ছোট ছোট গ্রুপে ভাগ হয়ে অনুশীলনের শেষ দিন ছিল মঙ্গলবার। শরীফুলের পেস আর মিরাজের স্পিন সামলাতে দারুণ সাবলীল মুশফিক লিটনরা। আসল আনন্দ ছিল অন্য জায়গায়। শেষ হচ্ছে কোয়ারেন্টিনের দিন, পরের ধাপে একসঙ্গে পুরো দল অনুশীলনের সুযোগ পাবে। সেজন্য ক্রাইস্টচার্চ ছেড়ে বুধবার টাইগাররা যাবে কুইন্সটাউন। মাঠের মাঝখানে দুই পেসারের খুনসুটি, মুক্তির আনন্দই সেখানে আসল বিষয়। অনেক ভালো যাচ্ছে, কোয়ারেন্টাইন শেষ হয়েছে, আজকে লাস্ট দিন কোয়ারেন্টাইনে, সো আজকে লাস্ট প্র্যাকটিস অলসো। 7 দিন খুব ভালো লাগতেছিল, পরে 7 দিনে 2 ঘন্টা করে প্র্যাকটিস করতে পারে, খুব ভালো লাগছিল। অধিনায়ক তামিম ইকবাল ব্যস্ত জিম সেশনে। নিউজিল্যান্ডের স্পোর্টিং উইকেট আর আউটফিল্ডে ফিটনেস বড্ড জরুরি। কোয়ারেন্টিনের প্রথম 7 দিন ছিল বড় কষ্টের। হোটেলে রুমবন্দি জীবনে 30 মিনিট করে 2 বার বাইরে শ্বাস নেবার সুযোগ। পরের 7 দিন ছোট ছোট গ্রুপে জিম আর অনুশীলনের সুযোগ। 2 ধাপে 14 দিন এই কোয়ারেন্টিনে মোট 4 বার হয়েছে কোভিড টেস্ট, যার সবগুলোতে উতরে গেছে বাংলাদেশ দলের সবাই। এবার তাই স্বাভাবিক জীবনে ফেরার হাতছানি। রাকিবুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নেপালে 3 জাতি টুর্নামেন্টের জন্য 24 সদস্যের জাতীয় দল ঘোষণা করেছে বাফুফে। 5 নতুন মুখের ভিড়ে বাদ পড়েছেন মামুনুল ইব্রাহিম, সবুজদের মতো অভিজ্ঞরা। আই লিগে ব্যস্ত থাকা অধিনায়ক জামাল ভুঁইয়াকে শুরুর ম্যাচ থেকেই পেতে আশাবাদী হেড কোচ জেমি ডে। নভেম্বরে নেপালের বিপক্ষে 2টি প্রীতি ম্যাচ, ডিসেম্বরে বিশ্বকাপ বাছাই প্রতিপক্ষ ছিল কাতার। এরপর লাল সবুজ জার্সিতে আর মাঠে নামা হয়নি বেঙ্গল টাইগারদের। সেই আক্ষেপ কাটাতে নেপালে 3 জাতি টুর্নামেন্ট শুরু 23 মার্চ থেকে। প্রিমিয়ার লিগের পারফরমেন্সে কড়া নজর ছিল হেড কোচ জেমি ডের। নিয়মিতদের ভিড়ে নতুন মুখ 5, মুক্তিযোদ্ধার ইমন, রোয়েল আর মেহেদির সাথে বসুন্ধরার রিমন ও মোহামেডানের সোহাগ। নতুনরা পারফরমেন্স দেখিয়েই দলে জায়গা পেয়েছে, তাদের পরখ করে নিতে চাই। ভাবতে হবে ভবিষ্যৎ নিয়ে। এই টুর্নামেন্টে জয়ের লক্ষ্যে প্রতি ম্যাচে মাঠে নামবো, পাশাপাশি পরীক্ষা নিরীক্ষাও করতে চাই। চোটের কারণে কপাল পুড়েছে ফরওয়ার্ড জীবন ও ডিফেন্ডার তপুর। দীর্ঘদিন পর ফিরেছেন আব্দুল্লাহ। মামুনুল ইব্রাহিম, ইয়াসিন আর সবুজরা বাদ পড়েছেন পারফরমেন্স বিবেচনায়।
শেখ রাসেল আব্দুল্লাহ এবারের লিগে দারুণ খেলেছে, ওকে ফিরতে দেখে আমি দারুণ খুশি। কয়েকজন ফুটবলার লিগে নিয়মিত ম্যাচ খেলার সুযোগ পায়নি, তাদেরকে আনফিটও মনে হয়েছে। নিয়মিত অধিনায়ক জামাল ভুঁইয়াকে প্রথম ম্যাচ থেকেই পেতে চান জেমি, তবে কলকাতা মোহামেডান কবে নাগাদ জামালকে ছাড়বে সেটা নিয়ে অনিশ্চয়তা আছে। জামাল আমাদের সেরা খেলোয়াড় এবং অধিনায়ক। 21 তারিখ তার ক্লাবের ম্যাচ রয়েছে, তবে আমরা তাকে শুরু থেকেই পেতে চাই। ম্যাচ সূচি এখনও জানাননি নেপাল। টুর্নামেন্টের আরেক দল কিরগিজস্তান। করোনা পরীক্ষার পর 14 মার্চ থেকে শুরু অনুশীলন। 18 বা 20 মার্চ নেপাল যাওয়ার কথা দলের। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।